ভাষাবিজ্ঞানের একটি ছোট্ট টপিক, যেটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং যা খুব সহজও। সেই টপিকটি নিয়ে আজ আলোচনা করব। আমাদের আলোচনার আজকের বিষয় হলো ফোনিম। ফোনিম বাংলায় বলে মূলধ্বনি। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো যে বাংলায় ধ্বনি দু প্রকার। তাহলে ধ্বনি দু প্রকার কি কি? ধ্বনি স্বরধ্বনি। স্বরধ্বনি কোনগুলো? না, অ থেকে ও পর্যন্ত। আর ব্যঞ্জন ধ্বনি ক থেকে চন্দ্রবিন্দু চাপ পর্যন্ত। এখন এই আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি মূল বা মূলধ্বনি। গ্রিক শব্দ ফোনিমা, PHONEMA। ফোনিমা এর অর্থ হলো এ ভয়েস, সাউন্ড। এই ফোনিমা থেকে ইংরেজিতে এসছে ফোনিম। এই ফোনিম থেকে বাংলায় এসছে মূলধ্বনি। মূলধ্বনি বা বলতে পারো ধ্বনি মূল। এখন এই মূলধ্বনি বলো বা ধ্বনি মূলই বলো, খুবই সহজ একটা বিষয়। এটা চেনা বা জানা, আমরা সেটাই জানবো। তাহলে এটা আমরা মুছে দিই। দেখো, যদি আমরা বলি সাজে, আর একটা শব্দ নিলাম বাজে। এই সাজে অথবা বাজে, এই দুটো শব্দের মধ্যে অর্থের পার্থক্য সৃষ্টি কে করেছে? এখানেও রয়েছে আ যে, এখানেও রয়েছে আ যে, কিন্তু পার্থক্য তবে কে করেছে? তোমরা প্রত্যেকেই বলে দেবে যে পার্থক্য এখানে করেছে দন্তেশ, আর এখানে করেছে ব। এই দন্তেশ ও ব, এই দুটোই হলো ফোনিম। বলতে পারো ফোনিম, বলতে পারো মূলধ্বনি, বা আর একটা নামও আছে স্বনিম। বাংলায় স্বনিমও বলে। ঠিক আছে, তাহলে এখানে স্বনিম দাঁড়ালো কে? দন্তেশ ব, ধ্বনি দুটি স্বনিম। তাহলে এখন তোমরা যদি বলো যে অন্য একটা উদাহরণ দিই, আরো সহজ করা যেতে পারে, অন্য উদাহরণ দেখো, তাহলে এটা মুছে দিই। আর একটা উদাহরণ তোমরা নিজেরাই বার করতে পারবে, তো ভেরি ইজি জিনিস। যেমন কাজে, তোমরা এটাকে আরো একটু বর্ধিত করো। কাজে, বাজে, লাজে। এই যে দেখো, প্রত্যেকটাই আকার যে, কিন্তু পার্থক্য কে করে দিচ্ছে? এই ক, ব, ল, এগুলো কিন্তু ক, ব, ল, এই তিনটেই কিন্তু স্বনিম বা মূলধ্বনি। বোঝা গেছে? তাহলে সংজ্ঞাটা আমরা কি বলবো? সংজ্ঞাটা বলবো এটা একটা শব্দ, এটা একটা শব্দ। তাহলে স্বনিম হতে গেলে কটা শব্দ লাগছে? কম করে দুটো, কিন্তু দুইয়ের বেশিতে হবে? হ্যাঁ হবে। তাহলে বলতে পারি একাধিক। এগুলো শব্দ, শব্দের মধ্যে কি করছে না অর্থের পার্থক্য তৈরি করে দিচ্ছে। অর্থের
পার্থক্য সৃষ্টিকারী কি এগুলো? এক একটা আমরা জানি এগুলো এক একটা ধ্বনি, তাহলে ধ্বনিগত একক, একেই বলছে স্বনিম বা মূলধ্বনি বা ফনিম। তাহলে তোমরা বুঝতে পারছো পরিষ্কার যে একাধিক শব্দ দরকার আছে। একাধিক শব্দ দুটো হতে পারে, তিনটে হতে পারে, 30টাও হতে পারে। শব্দের মধ্যে কি করছে না, অর্থের পার্থক্য। সাজের একরকম অর্থ, বাজের একরকম অর্থ। অর্থের পার্থক্য কে তৈরি করছে, সৃষ্টি করছে কে? এখানে দন্তেশ, এখানে ব, এখানে ক, এখানে ব, এখানে ল। অর্থের পার্থক্য সৃষ্টি করছে, সৃষ্টিকারী ধ্বনিগত কে করছে? এটা একটা ধ্বনি, এটা একটা ধ্বনি, এটা ধ্বনি, এটা ধ্বনি, এটা ধ্বনি। ধ্বনিগত একক, একে বলা হচ্ছে স্বনিম, মূলধ্বনি বা ফনিম। পরিষ্কার বিষয়টা আশা করি। তাহলে একাধিক শব্দের মধ্যে অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম একককে বলা হচ্ছে কি? স্বনিম। এখন কথা হলো, তাহলে এটা মুছি। আর একটা জিনিস একটু দেখাই। যদি তোমরা বলো যে স্যার তাহলে স্বনিমের বৈশিষ্ট্যগুলো কি করে দেখাবো, যে কি কি বৈশিষ্ট্য হলে তাকে স্বনিম বলবো, কি কি হলে না স্বনিম বলবো না তাকে। যেমন দেখো, আমরা বলতে পারি বৈশিষ্ট্য। স্বনিমের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। মূলধ্বনি হতে গেলে তাকে কমপক্ষে দুটো শব্দ হতে হবে, এবং সেই দুটো শব্দ যথাযথ ধ্বনিগত দিক দিয়ে। যদি তুমি বলো সাজে আর এখানে বাজেতে, বাজেতে, তা নয় কিন্তু। এখানেও যেমন দুটো শব্দ আছে, দুটো ধ্বনিগত, দুটো ধ্বনি আছে বা বেশি আছে, এখানে তিনটে আছে এমন নয়। অর্থাৎ তা যেন ধ্বনিগত দিক থেকে তার যেন একটা সাযুজ্য থাকে। বেশ, অর্থাৎ যথাযথ হতে হবে। প্রথমটা যা হচ্ছে দ্বিতীয়টাও ঠিক সেই রকমই হতে হবে। তাহলে সেই দুটো ধ্বনিগত সব দিক থেকে তাদের কিন্তু মিল থাকবে। অর্থাৎ ধ্বনিগত মিল থাকছে, আকার আকৃতিতেও মিল থাকছে, কিন্তু কেবলমাত্র একটি ক্ষেত্রেই তাদের পৃথক বা পার্থক্য থাকছে। এখানে দন্তস্ব ছিল, এখানে ব আছে। এই যে পার্থক্য, এই দন্তস্ব বা ব, একে কিন্তু আর ভাঙা যায় না। অর্থাৎ স্বনিম হতে গেলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সেই শব্দ দুটো একই রকম হবে। অর্থাৎ তার স্প্যান, তার যে আকৃতি একই রকম হবে, অনেকটা কাছাকাছি হবে, কেবলমাত্র একটি ধ্বনির ক্ষেত্রে পৃথক হবে। এই একটি ধ্বনির ক্ষেত্রে পৃথক হবে, আর সকল দিক থেকে তারা কিন্তু কাছাকাছি থাকবে। এটা 1 নম্বর বৈশিষ্ট্য গেল। 2 নম্বরের ক্ষেত্রে দেখব যে এই দন্তস্ব বা ব, একে কিন্তু আর ভাঙা যায় না। ভাঙলে কি হবে, এর যে প্রকৃতিগত বৈশিষ্ট্য বা চরিত্রগত যে বৈশিষ্ট্য সেটা হারিয়ে ফেলবে। আমি যদি দন্তস্বকে এরকম করে লিখি তাহলে তো এর কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু দন্তস্বকে যদি আমি এরকম লিখি তবেই তার প্রকৃতিগত একটা রূপ আছে, এর একটা চেহারা আছে। অর্থাৎ কি না, একে কিন্তু দন্তস্ব বা ব, এই যে একে কিন্তু আর ভাঙা যায় না। সেই জন্য বলছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম একাধিক শব্দের মধ্যে অর্থের পার্থক্য সৃষ্টিকারী ক্ষুদ্রতম একক, অর্থাৎ দন্তেস্ব বা ব, এই দুটো হচ্ছে ক্ষুদ্রতম একক, যা কিনা পার্থক্য করছে। তুমি বলতে পারো না দন্তেস্ব আকার বলতে পারো না। কেন পারো না? দেখো, দন্তেস্ব যোগ আ, ব যোগ আ, দন্তের সমান সমান কি হচ্ছে? দন্তেস্ব আকার আর ব আকার। একে কিন্তু ভাঙা যাচ্ছে, একেও কিন্তু ভাঙা যাচ্ছে। এই যে ভাঙলাম, যেহেতু ভাঙা যাচ্ছে সেহেতু তারা ক্ষুদ্রতম হচ্ছে না। তাহলে কি হতে হবে? অর্থাৎ তাকে ক্ষুদ্রতম হতে হবে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য, অবশ্যই তাকে কিন্তু ক্ষুদ্রতম। আর একটা বৈশিষ্ট্য আছে, 3টে মাত্র বৈশিষ্ট্য, এর ভীষণ ইজি ব্যাপার। দেখো, এটা একটু মুছি। তৃতীয় বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে
ধ্বনিতাত্ত্বিক প্রতিবেশে অর্থাৎ মূলধ্বনি ধ্বনিতাত্ত্বিক প্রতিবেশে কোথায় বসবে বা মূলধ্বনি ধ্বনিতাত্ত্বিক প্রতিবেশে কিন্তু মূলধ্বনি পরিবর্তিত হয়ে যায়। কিরকম দেখো, যদি বলি যে চালতা আর একটা পাল্টা, তাহলে এই যে আমরা এই দুটোকে যদি ভাঙি তাহলে কি পাবো, এখানে চালতা আর এখানে পাল্টা। এই দেখো এই যে চালতা আর পাল্টা, এখানে তাহলে মিলছে কি ল, এখানে মিলছে আর এখানে মিলছে ল, তাই তো। এই যে দুটো ল, এই দুটো ল কিন্তু অবশ্যই একরকম ল নয়। এই দুটো ল কিন্তু তাদের চরিত্রগত পরিবর্তন আছে। এই যে এখানে যদি বলি তাহলে আমি এটাকে ভাঙলে স্বনিমটাকে বার করে নিই, চাল, আর এটাকে পাচ্ছি পাল। তাহলে এখানেও পাচ্ছি আল, এখানেও আল, তাহলে এখানে চ, এখানে প। কিন্তু কিন্তু এই যে ল আর এই ল, অর্থাৎ এইখানে ল আর এইখানে ল কি এক? এটা কিন্তু একটা যুক্ত ব্যঞ্জন, দেখো, আর এটা কিন্তু এমনি একাকী ব্যঞ্জন। এখন কথা হলো, এটা ভীষণ দেখো সহজ বিষয়। প্রথম যে লটা ছিল এটা কিন্তু এটা হচ্ছে লয়ের পরে যে ত ছিল এটা হচ্ছে দন্ত ব্যঞ্জন। লটা হচ্ছে লয়ের পরে তটা হচ্ছে দন্ত ব্যঞ্জন। কিন্তু এই টটা কি ব্যঞ্জন না মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন। এই মূর্ধন্য ব্যঞ্জন যেহেতু পরে মূর্ধন্য ব্যঞ্জন আছে, সেহেতু এই মূর্ধন্য ব্যঞ্জনের পরে আছে বলে এই লটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ কি না বলতে চাইছি একটাই কথা, ধ্বনিতাত্ত্বিক পরিবেশ অর্থাৎ কে কার পরে বসবে, কে কার আগে বসবে, অর্থাৎ এক্সাক্ট এই লটা কোথায় বসবে তা কিন্তু নির্দিষ্ট আছে, কোনো মতেই তার পরিবর্তন হয় না। ঠিক আছে, এই পরিবর্তন হয় না বলে অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক পরিবেশে তার চরিত্র কিন্তু পরিবেশ তার চরিত্র কিন্তু স্থির করে দেয়। যে এটা আমি যদি লিখতাম পাল্টা, ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাপারটা শব্দটা বা তার যে স্পেলিংটা কিন্তু ঠিক হতো না। ঠিক আছে, এখন এই যে চালতা বা পাল্টা, এই যে দুটো ধ্বনি, এই ধ্বনিতাত্ত্বিক পরিবেশে কে কোথায় বসবে তার উপর নির্ভর করবে। এখানে কিন্তু এই লটা অবশ্যই স্বনিম, ঠিক আছে, কিন্তু এই লটা স্বনিম নয়। কিরকম দেখো, এই লটা কিন্তু স্বনিম হচ্ছে না। এই লটাকে কি বলা হবে? এই লটাকে বলা হবে অ্যালোফোন বা সহধ্বনি। ধ্বনিতাত্ত্বিক পরিবেশে সহধ্বনি কাকে বলবো? ধ্বনিতাত্ত্বিক পরিবেশে লিখে দিই মূলধ্বনির উচ্চারণ বৈচিত্র্যকে বলা হয় সহধ্বনি বা অ্যালোফোন। ঠিক আছে, অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক পরিবেশ অর্থাৎ দুটো জিনিসই একই রকম ছিল। ধ্বনিতাত্ত্বিক পরিবেশ কে কোথায় বসবে, ধ্বনিতাত্ত্বিক পরিবেশ সেটা। এই মূলধ্বনি কোনটা? মূলধ্বনি এই যে এখানে মূলধ্বনি হচ্ছে চ আর এখানে প। মূলধ্বনি তাহলে কি ধ্বনি? এখানে হচ্ছে মূলধ্বনি চ আর প, এই মূলধ্বনি। কিন্তু এই মূলধ্বনি লও হবে, ল, এই লটা কিন্তু মূলধ্বনি, কিন্তু এই লটা কোনো মতেই মূলধ্বনি নয়। লটা এই লটা মূলধ্বনির উচ্চারণ বৈচিত্র্য, তাই একে বলা হচ্ছে অ্যালোফোন বা সহধ্বনি। ঠিক আছে, এইবার আর একটা জিনিস দেখো,
তোমাদের মূলত প্রশ্ন আসে অ্যালোফোন কাকে বলে, তখন আমরা লিখবো ধ্বনিতাত্ত্বিক পরিবেশে মূলধ্বনির উচ্চারণ বৈচিত্র্যকে বলা হয় অ্যালোফোন। আর একটু কথা বলি, আরেকটা জিনিস দেখো, আমরা যে শব্দ দিয়ে করছিলাম আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, সাজে, ঢাক মৃদঙ্গ ঝাঁঝর বাজে, তাহলে বাজে। তাহলে এইখানে তোমরা পরিষ্কার বুঝে নিয়েছো, এখানে দন্তস্ব আর এখানে ব, এই দুটো হচ্ছে মূলধ্বনি, ঠিক আছে, বা স্বনিম বা ধ্বনিমূল। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই সাজে বা বাজে, এই যে দুটো জিনিস, অর্থাৎ আমরা বলেছিলাম স্বনিম হতে গেলে একাধিক শব্দের মধ্যে অর্থের পার্থক্য থাকবে। এই যে একাধিক শব্দ, এই একাধিক বলতে একের বেশি, সেটা দুটো হতে পারে বা দুশো হতে পারে। একাধিক শব্দ এর কমে গেলে কিন্তু স্বনিম নির্ণয় করা যাবে না, অর্থাৎ একটা শব্দে স্বনিম হয় না। একাধিক শব্দ, এই যে যথাযথ পরিবেশে দুটো শব্দ থাকবে এবং সেই দুটো শব্দের মধ্যে তাদের ধ্বনিগত সাযুজ্য থাকবে, কিন্তু একটি মাত্র ধ্বনির ক্ষেত্রে তারা পার্থক্য থাকবে। এই যে দুটো শব্দ নেওয়া হচ্ছে, একে বলা হয় ন্যূনতম শব্দজোড়। ন্যূনতম শব্দ, এই দুটো শব্দকে বলা হচ্ছে ন্যূনতম শব্দজোড়। এবার যদি দুইয়ের বেশি হয়ে যায়, সাজে বাজে কাজে, তখন আমরা কি করব, এখানে আরেকটা স্বনিম বেরিয়ে আসছে ক, তখন আমরা দুইয়ের বেশি যেই হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইয়ের বেশি হয়ে গেলে তাকে বলা হয় প্রলম্বিত শব্দজোড়। দুইয়ের বেশি হয়ে গেলেই বলা হচ্ছে প্রলম্বিত শব্দজোড়। তাহলে একে ইংলিশে বলা হয় মিনিমাল পেয়ার, ঠিক আছে, আর এটাকে বলা হয় চেইন মিনিমাল পেয়ার, চেইন মিনিমাল পেয়ার। এখন আমরা পরিষ্কার বুঝে গেছি স্বনিম কোনটা, ন্যূনতম শব্দজোড় কোনটা এবং প্রলম্বিত শব্দজোড় বা কোনটা, এটা আমরা বুঝে গেছি। এবার আমরা দেখব যে এইগুলোই স্বনিম, এই ধারণা কোথা কিভাবে কে প্রথম দিচ্ছে। তাহলে এটা আমরা মুছে দিই। স্বনিম সম্পর্কে প্রথম যে বইতে বা যার আলোচনায় প্রথম স্বনিমের ধারণা পাওয়া যায়, তিনি হলেন ব্রিটিশ ধ্বনিবিজ্ঞানী হেনরি সুইফটস। এই হেনরি সুইফটসের প্রশস্ত লিপ্যান্তর, এই প্রশস্ত লিপ্যান্তর গ্রন্থে ব্রড ট্রান্সক্রিপশন, এই যে বইটায়, এই বইটায় আমরা প্রথম ধ্বনি সম্পর্কে একটু ধারণা পাই। কিন্তু ধ্বনির আবিষ্কর্তা বলা হয় কাকে? ধ্বনির আবিষ্কর্তা বলা হয় ফরাসি ভাষা বিজ্ঞানী তাহলে আমরা প্রথমটা একবার বলি। ব্রিটিশ ধ্বনি বিজ্ঞানী হেনরি সুইফটসের রচনায় প্রথম ধ্বনির সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, কিন্তু ফরাসি ভাষা বিজ্ঞানী রচনায় প্রথম আমরা ধ্বনি সম্পূর্ণ ব্যাখ্যা পাই, অর্থাৎ ধ্বনির আবিষ্কর্তা বলা হয় ফরাসি ভাষা বিজ্ঞানী এই
ফরাসি ভাষাবিজ্ঞানী লুই অ্যাভেকে বলা হয় ধ্বনি স্বনিম বা ধ্বনিমূলের প্রথম আবিষ্কারক। তিনি আবিষ্কারক বলা হয়। কিন্তু এই তাত্ত্বিক ধারণা অর্থাৎ ধ্বনিতত্ত্বের তাত্ত্বিক ধারণার উপস্থাপন করেন আরেকজন বিজ্ঞানী। তাত্ত্বিক ধারণা দিচ্ছেন পোলিশ ভাষাবিজ্ঞানী বদুয়া। দা কুর্তনে। কিন্তু এই তাত্ত্বিক ধারণার প্রতিষ্ঠাকে করেন, তাত্ত্বিক ধারণার প্রতিষ্ঠাতা মার্কিন ভাষাবিজ্ঞানী করেন। মার্কিন ভাষাবিজ্ঞানী তার নাম হলো ফার্দিনান্দো দা শ্বশুর। ফার্দিনান্দো দা শ্বশুর তিনি করেন তাত্ত্বিক ধারণার প্রতিষ্ঠাতা করেন। কিন্তু এ তো গেল বিদেশের কথা। বাংলা ভাষায় এই বাংলা ধ্বনিতত্ত্বের প্রথম কথা কে বলছেন, অর্থাৎ বাংলা ধ্বনিতত্ত্বের আবিষ্কারক যদি বলি, তাকে বলা হচ্ছে বাংলা ধ্বনিতত্ত্বের প্রতিষ্ঠাতা এইখানে লিখি, হ্যাঁ, চার্লস এ ফার্গুসন ও মুনির চৌধুরী। বইটার নাম ছিল ফনেটিক্স অফ বেঙ্গলি, বইটার নাম ছিল। তাহলে আজকে আমরা এটুকু দেখলাম যে ধ্বনি, তা থেকে কিভাবে ধ্বনি মূল গঠন হয়, এবং ধ্বনি মূল শব্দটা প্রথম কোথা থেকে এসছে, এবং সেই শব্দটা আসার পরে এবং সেই ধ্বনি মূল সম্পর্কিত কে কি বলেছেন, এবং ধ্বনি ন্যূনতম শব্দজোড় তোমাদের পরীক্ষায় মূলত যেটা বেশি আসে, ন্যূনতম শব্দজোড় কাকে বলে, ধ্বনি মূল কাকে বলে, প্রলম্বিত শব্দজোড় কাকে বলে, এ কটাই, এটুকুই।